এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের সব মহানগরীতে বিএনপির সংহতি র্যালি। সিলেটে লাল গালিচা সংবর্ধনা নিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন হাসিনাকে আনা হবে বন্দি বিনিময় চুক্তির আওতায়। নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, 2 জন নিহত। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আর পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ, উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় দেশের ৩,৭১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবারে মোট 19,28,970 জন পরীক্ষায় অংশ নিচ্ছে। দুপুর 1টায় 3 ঘন্টা পরীক্ষা শেষে বের হয়ে আসে পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। কেউ বলছেন প্রশ্ন ভালো হয়েছে, কেউ বা বলছেন অনেক কঠিন হয়েছে। প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ভিতরে পরিবেশ অনেক ভালো ছিল। পরীক্ষা অনেক ভালো হয়েছে, গত বছরের তুলনায় প্রশ্নটা তুলনামূলক সহজ হয়েছে। কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, প্লাস হচ্ছে লেখা যতটা এক্সপেকটেশন করছি হয়তোবা ওইরকম ভাবে লিখতে পারি নাই। যারা টপার তাদের জন্য এটা অনেক ইজি ছিল, এভারেজ স্টুডেন্ট যারা ব্যাক বেঞ্চার তাদের জন্য কাইন্ডা হার্ডই ছিল। কবিতার অংশটা একটু অন্যবার যে প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটা ফলো করে নেই, একটু অন্যরকম আসে। গত বছরের সিকোয়েন্স অনুযায়ী এমসিকিউ হবে, কিন্তু এবার এমসিকিউ একটু ডিফিকাল্ট করছে, একটু নতুনত্ব আনার চেষ্টা করছে। ফ্রেন্ডলি ছিল। আমরা যে রুমে ছিলাম ওই রুমে শুধু আমাদের স্কুলেরই ছিল, তো সবাইকে চিনি। এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার আশা প্রকাশ করেন উপদেষ্টা অধ্যাপক আবরার। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রতিবাদ র্যালি শুরু করেছে বিএনপি। দুপুর থেকেই র্যালিটি ঘিরে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ইসরায়েলের হামলার প্রতিবাদে আয়োজিত র্যালিটি নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল হয়ে এগিয়ে চলছে। র্যালিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইসরায়েল বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং নির্যাতন ও হত্যার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বিএনপি। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর হামলা ও নির্যাতন অবিলম্বে বন্ধের দাবি জানান দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় গাজায় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর ছিল নয়াপল্টন। বিএনপি এই প্রতিবাদ র্যালিতে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষও। নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি শান্তিনগর হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীসহ দেশের সব মহানগরীতে সংহতি র্যালি করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী ইমরুল আহসানের কাছে।
ইমরুল, র্যালি কি শুরু হয়েছে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আফসানা, ঠিক 4:45টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির এই র্যালিটি শুরু হয়েছে। গাজায় যে গণহত্যা চলছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপি সারা দেশে আজকের এই র্যালির আয়োজন করেছে। ঢাকাসহ সব মহানগরে একযোগে তারা এই কর্মসূচি আজ হাতে নিয়েছে। আর যেটি জানতে চেয়েছেন যে নেতাকর্মীদের উপস্থিতি কেমন রয়েছে, বা অনেকদিন পরে বিএনপি একটি বড় কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে। এবং আমরা দেখেছি যে নয়াপল্টনের যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে কর্মসূচি শুরু হয়েছে, সেখানে লাখো নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। এখন থেকে 20 মিনিট আগে র্যালিটি শুরু হয়েছে এবং র্যালির আগে আমরা দেখেছি যে নেতাকর্মীদের উপস্থিতি একদিকে কাকরাইল ছাড়িয়ে গিয়েছিল এবং পূর্ব দিকে নেতাকর্মীদের এই উপস্থিতি বা ফকিরপুর মোড় ছাড়িয়ে আরামবাগ পর্যন্ত আমরা দেখেছি। এখন র্যালিটি খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। নয়াপল্টন থেকে শুরু হয়ে র্যালিটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাকরাইল, নাইটেঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটর হয়ে সোনারগাঁ যে সার্ক ফোয়ারা রয়েছে সেখানে এই র্যালিটি গিয়ে শেষ হবে। প্রাথমিকভাবে বিএনপি বাংলা মোটর তাদের এই র্যালির গন্তব্যস্থল নির্ধারণ করেছিল। এই কিছুক্ষণ আগে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে র্যালিটি কাউরান বাজারে গিয়ে শেষ হবে, সার্ক ফোয়ারার আর মোড়ে গিয়ে এই র্যালিটি শুরুর আগে বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন, রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায় এবং সালাউদ্দিন আহমেদ, এবং তারা সবাই বক্তব্য রেখেছেন এবং তারা এক বাক্যে বলেছেন যে ফিলিস্তিনে ইসরায়েলের যে বর্বর গণহত্যা চলছে সেটি অবিলম্বে বন্ধ করতে হবে এবং সেই বিষয়ে যে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এবং বিশেষ করে তারা মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন প্রায় সবাই, এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে শুধু প্রতিবাদ নয়, ফিলিস্তিনি জনগণের পাশে তাদেরকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশ সরকারের প্রতিও তারা আহ্বান জানিয়েছেন যে এই যে ইসরায়েলের যে বর্বরত্ব চলছে সেটি থামানোর জন্য আন্তর্জাতিক অঙ্গনে যাতে এই বিষয়টি তুলে ধরা হয়, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যেন যথাযথ ভূমিকা রাখে, সেই আহ্বানটিও জানানো হয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের তরফ থেকে। আফসানা, জানছিলাম বিএনপির র্যালির খবর। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য 16 আসামি হলেন সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন ও সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার সহ রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সহ সাবেক রাজুক কর্মকর্তারা। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। মামলায় বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন। দীর্ঘ সময়ের পর অবশেষে দখলমুক্ত হচ্ছে বগুড়ার করতোয়া নদী। 17 বছরে দখল করে রাখা বিভিন্ন স্থাপনা করা হচ্ছে উচ্ছেদ। নদী খনন করে এর নাব্যতা ফিরিয়ে আনার কথা জানান প্রশাসন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলাবাসী। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। বগুড়া সদর উপজেলা দিয়ে বয়ে চলায় একসময়ের খরস্রোতা করতোয়া মৃতপ্রায়। ভূমিদস্যুদের দখল বাণিজ্যের কারণে এর অস্তিত্ব সংকটে পড়ে। অভিযোগ আছে বিগত স্বৈরাচারের আমলে প্রভাবশালী মহল তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করে নদী দখল করে গড়ে তুলেছেন শিল্প প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। গণমাধ্যমে সংবাদ আর এলাকাবাসীর আপত্তির পরও কার্যত কোনো কাজ হয়নি। অবশেষে করতোয়া দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে প্রশাসন। করতোয়া নদীর 93% অবৈধ দখল করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে বিসিএল কর্তৃপক্ষ। তাদের আর্থিক দাপটে অসহায় ছিল সাধারণ মানুষ। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। কারখানা কর্তৃপক্ষ জেলা জজ কোর্টে আবেদন করলে বুধবার তা খারিজ করে দেয় আদালত।
পরে শুরু হয় উচ্ছেদ অভিযান। সরকারিভাবে জমি বরাদ্দ দেওয়ার জন্য বা বন্দোবস্ত দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো থাকার কথা এবং যেভাবে বন্দোবস্ত দেওয়া হয় সেই চিঠির ভাষা এবং বন্দোবস্ত কেস কিছুই নেই। অবৈধ স্থাপনাগুলোর তালিকা করি, তালিকা করার পর নোটিশ করি। এটি যেহেতু নদী শ্রেণীর জমি বন্দোবস্তযোগ্য না, এটা বন্দোবস্ত দেওয়ার এখতিয়ার কারোরই নেই। উচ্চ আদালতে মামলা চলাকালীন সময় তাদের আগাম কোনো নোটিশ না দিয়ে কারখানা উচ্ছেদ করার অভিযোগ করেছে বিসিএল কর্তৃপক্ষ। এখানে প্রশাসন থেকে অতর্কিতভাবে আমাদের এই বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজের একটা অংশ ভাঙচুরের আওতায় এনেছে, যেটা মামলা কোর্টে বিদ্যমান, কোর্টে চলমান আছে এবং আমাদের এটা আপিল করা আছে। নদী দখলমুক্ত হয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। হোস্টারা এটা দখল করে ভোগ করে তার উপর ফ্যাক্টরি দিচ্ছে, এটা এখন সরকার থেকে ভাঙিচ্ছে, জনগণ করতে সুবিধা হচ্ছে। আমাদের আগেকার প্রজেক্ট আমরা ঘুরিয়ে পাচ্ছি। এটা নদী তো কারো না, কারণ এটা সরকারের সম্পদ এবং মনে করেন জনগণ, সরকার মানে জনগণ। সারা দেশে দখল হওয়া নদী খাল বিল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। এনটিভি নিউজ ডেস্ক। সিলেটে সফরে গিয়ে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এয়ারপোর্ট থানায় লাল গালিচা বিছানো দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন এবং তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর তা সরিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, প্রোটোকল করতে করতে সময় শেষ, আসল কাজই হচ্ছে না। সকালে বিমানবন্দর থানা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। পরে দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনে যান তিনি। সেখানে উপদেষ্টা বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ও স্বাভাবিক আছে। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। আমাদের তো নিজস্ব কিছু হাতিয়ারও তো আমরা হারাইছি, ওইগুলো তো আমাদের সব কটা উদ্ধার করা যায় না। আমরা চেষ্টা করতেছি ওইগুলো উদ্ধার করার জন্য। ওইগুলো উদ্ধার হয়ে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে। কিন্তু আগের থেকে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো হয় নাই? মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে অথচ জানেই না তার বাবা নেই। এমন হৃদয় বিদারক ঘটনা পটুয়াখালীর বাউফলে। আদরের মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে হঠাৎ হার্ট অ্যাটাক হয় শিক্ষক বাবার। পরে হাসপাতালে মারা যান তিনি। সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মাহবুবুর রহমান উপজেলার কালীশুরে এসএ ইনস্টিটিউটের প্রধান শিক্ষক ছিলেন। মেয়ে তাসফিয়া একই প্রতিষ্ঠান থেকে কালীশুরি কেন্দ্রে চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। স্বজনরা জানান, মেয়েকে নিয়ে সকালে পরীক্ষার কেন্দ্রের দিকে অটোরিকশায় রওনা হন বাবা। পথে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাসফিয়াকে নিয়ে কেন্দ্রে যান তার চাচা, আর তার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নওগাঁর নিয়ামতপুরে জমির সীমানায় মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে শরীফুল ইসলাম ও আজিজুর রহমান নামের দুইজন নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে ভুদুরিয়া ভাঙ্গাপাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলে শরীফুল ইসলাম নামের একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আজিজুর রহমান সহ ৩-৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান মারা যায়। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কমপক্ষে ১০ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান আছে। ঘটনাস্থল থেকে নিহত শরীফুল ইসলামের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নোয়াখালীর সেনবাগ ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম ও তার ছেলে সাইফুল ইসলাম দীপু সহ ৮৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গতকাল রাতে সেনবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। সকালে মামলার আসামি কাদরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি গিয়াসউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সেনবাগ থানার ওসি জানান, গতকাল রাতে সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলম ও তার ছেলে সাইফুল ইসলাম দীপুর নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ৮৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, দেশ ও মানুষের কল্যাণে মানবতা এবং মেধার জন্য তারা কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মানিকগঞ্জে উড়োজাহাজ তৈরি করে আলোচিত জুলহাসকে দ্বিতীয় দফায় সংস্কার কাজ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে বিএনপি তাদের পাশে দাঁড়াবে। পাশাপাশি বিত্তবানদেরও এসব মেধাবীদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। যে দেশে মেধার বিকাশের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব, সেই দেশে অবশ্যই মেধাবীরা রাষ্ট্রীয় সম্পদ হয়ে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকব। আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি, সকল সময়ে। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য বোঝাই ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস তৃতীয় কোনো দেশের পণ্য কার্পাস ইস্যু করেনি। ফলে রপ্তানির জন্য 4টি ট্রাক তারা ফেরত পাঠিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, আগামী জাতীয় বাজেট হবে বাস্তবায়নযোগ্য ও বৈষম্যমুক্ত। দুপুরে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে প্রাক বাজেট মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ হলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা। এ সময় আগামী জাতীয় নির্বাচনে বিবেচনার জন্য চিটাগং চেম্বারের পক্ষ থেকে আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ক 114টি প্রস্তাবনা তুলে ধরা হয়। সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত 6 নারীসহ 33 জেলেকে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বুধবার সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে অপহৃত 6 নারীসহ 33 জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। মাছ ও কাঁকড়া ধরতে খুলনার কয়রা উপজেলা থেকে সুন্দরবনে গিয়েছিলেন ওই জেলে ও বনজীবীরা। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের মদনখালী উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা হলে পুনরায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বগুড়া কাহালু উপজেলার মালঞ্চা গ্রামে অসুস্থ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মজিরুন নেসা পাশে দাঁড়িয়েছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু তার বাড়িতে গিয়ে দেখা করেন। পরে তার চিকিৎসায় সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। অপরদিকে বিকেলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন অসুস্থ মজিরুন নেসার স্বাস্থ্যের খবর নিতে তার বাড়িতে যান। ধামরাইয়ে একটি ওয়াশিং কারখানায় ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। গত 5 ফেব্রুয়ারি রাতে ধামরাই কেলিয়ায় মেন্স ওয়াশিং নামে একটি কারখানায় ডাকাত দলের সদস্যরা নিরাপত্তা প্রাচীর টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীদের হাত পা বেঁধে অফিসের ব্যবহৃত বেশ কয়েকটি ল্যাপটপ সহ মূল্যবান জিনিসপত্র লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়। পরে ওই ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করে। নাটোরের বড়াই গ্রামে কলেজ অধ্যক্ষকে লাঞ্ছিত ও শিক্ষককে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
দুপুরে রাজাপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি নাটোর পাবনা মহাসড়ক হয়ে কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কলেজের বহিষ্কৃত অধ্যক্ষ মোহাম্মদ তুগলুকের সমর্থনে আওয়ামী লীগ কর্মীরা বুধবার ক্যাম্পাসে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে লাঞ্ছিত করে এবং আইসিটি বিভাগের শিক্ষক নবীন উদ্দিনকে মারধর করে। এই ঘটনার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। মেহেরপুর সীমান্তে বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার ইছাখালী সীমান্তে মেইন পিলারের নিকট নবচন্দ্রপুরে বিএসএফ ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজেপির পক্ষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল ও বিএসএফের পক্ষে কমান্ডার শ্রী বিনয় কুমারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রশ্নফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশের সব মহানগরীতে বিএনপির সংহতি র্যালি। সিলেটে লাল গালিচা সংবর্ধনা নিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন হাসিনাকে আনা হবে বন্দি বিনিময় চুক্তির আওতায়। নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটা নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ, 2 জন নিহত। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।